র্যাডিসন হোটেলের সামনে দিয়ে যাচ্ছিলাম, আমাকে 3টা মাইক্রোবাস চাপিয়ে দিয়ে গাড়ি, অনেকজন মানুষ নেমেছে বন্দুক নিয়ে, নেমে তারা ট্রিগার করেছে। সাথে বাচ্চা ছিল, আমার বাচ্চা দেখে তারা আমাকে হয়তো এম করেনি, পাশে এসে বলেছে আপনাকে আমার সাথে যেতে হবে। তো আমি পরিচয় জিজ্ঞেস করাতে তারা তাদের দেশের মানে সামরিক গোয়েন্দা সংস্থার আইডি কার্ডটা শো করার পরে আমি যেহেতু একটা সামরিক ফ্যামিলির সামরিক কর্মকর্তার পরিবারের সন্তান, আমি এই ব্যাপারে অনেকটাই কিছুটা ছোটবেলা থেকে দেখে এসেছি, জানি। আমি যেহেতু একটা রাজনৈতিক দলে বিলং করি, একটা রাজনৈতিক কর্মী, আমি এই ব্যাপারে অবগত যে আমি এরকম ঘটনা ঘটে থাকে। তো তখন তাদেরকে শুধু একটু করে বলা যে আমার বাচ্চা যেন ঠিকমতো বাসায় চলে যায়, বাচ্চাকে বাসায় পৌঁছায় দিন, যেটা তারা করেছে। কিন্তু তারা 300 ফিটে একটা কোনায় নিয়ে বাচ্চাকে রেখে হয়তো বাসায় ফোন করে বলে দিয়েছে ও এসে কালেক্ট করে নেন। কিন্তু যখন আমাকে গাড়ি থেকে নামায় মাইক্রোবাসে উঠায়, আমি মাইক্রোবাসের দরজাটা বন্ধ যখন হচ্ছিল বাচ্চার দিকে তাকাইছিলাম, তো বাচ্চাটা তখন খুব প্যানিক ছিল, ট্রমাটাইজ ছিল। তো দরজাটা যখন বন্ধ হলো, ওটাই আমি ওকে লাস্ট দেখেছি। তারপর পিছে যিনি ছিল উনি পিছে থেকে কাপড় দিয়ে চোখটা বন্ধ করে দিল, বেঁধে দিল, আর আরেকটা কাপড় দিয়ে হয়তো মাথা কভার করে দিল। সামনে যিনি ছিল উনি বললো আপনি হাতটা সিটের উপরে রাখেন। তো হাতটা সিটের উপরে রাখার সাথে সাথে হ্যান্ডকাফ করে ফেলে। তারপর গাড়িটা অনেক দূর চলে। তো আমরা যেহেতু নিজেরা গাড়ি চালাই, আমরা একটা সেন্স অফ ডাইরেকশন আছে যে গাড়ি কোন দিকে যাচ্ছে কি। তো এই জন্য তারা গাড়িটা প্রায় ঘন্টাখানিকের মতো এদিক ওদিক ঘুরায় টুরায়, ভাঙা রাস্তা, নর্মাল রাস্তা, এগুলো পার হওয়ার পরে একটা জায়গায় নামানোর পরে ভাবলাম যে গাড়ি থেকে নামলে তো এটা মাটি 1-2 পা ফেলার সাথে সাথে সিঁড়ি আসলো। সিঁড়ি ভাবলাম যে হয়তো উপরে যাবে, কিন্তু দেখলাম যে সিঁড়িটা নিচের দিকে গেল। তখন বুঝলাম যে মাটির নিচের দিকে যাচ্ছি আমি। তো যাওয়ার পরে একটা রুমে আনার পরে বসালো, চোখ খুলে দিল, হাত করে দিল। বাকি 3-4 জন সামনে দাঁড়ানো ছিল, তারা সবাই মাস্ক পরা, কাভার্ড সিভিল ড্রেসে। তারা বললো যে আমাকে একটা লুঙ্গি একটা গেঞ্জি দিয়ে বললো যে এখানে একটা লুঙ্গি একটা গেঞ্জি আছে, এটা পরে নেন, আপনার কাপড়টা খুলে ওই সাইডে রেখে দেন, রিল্যাক্স হন। তাই আমি বললাম যে কেন আমি এটা পরবো, কেন ইয়ে করবো? তো বললো আমাদের স্যাররা আপনার সাথে কিছু আলাপ করবে, আলাপ শেষ হওয়া পর্যন্ত আপনি রিল্যাক্স থাকেন, আলাপ যখন শেষ হয়ে যাবে তখন আপনাকে ছেড়ে দেওয়া হবে। তো তখন প্রথম 1 সপ্তাহ একটু প্যানিক ছিলাম, যদিও তখন লুঙ্গি গামছা পরে নিলাম, লুঙ্গি গেঞ্জি পরে নিলাম। পরে নেওয়ার পরে তারা ইন্টারোগেশনে নিয়ে গেল, প্রশ্ন করলো, বিভিন্ন ব্যাপারে জানতে ছিল। তাদের মেইন কয়েকটা কারণ ছিল জানার, যে আপনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাহী কমিটির সদস্য, এত ইয়াং এজে আপনি একটা নির্বাহী কমিটির সদস্য, আপনি এত এই এখন হঠাৎ করে আপনারা এতজন মেম্বার বা একটা ইয়াং জেনারেশন অফ পলিটিশিয়ান, আপনারা এত তৎপর কেন, এত চারদিকে ছুটাছুটি কেন? তখন আমরা বলছিলাম, বেসিক্যালি আমার উত্তর তাদের কাছে এটাই ছিল যে দেখেন, এটা স্বাভাবিক না যে আমি একটা স্বাধীন দেশে বসবাস করি, আমি একটা স্বাধীন নাগরিক, আমি একটা স্বাধীন দেশে, যেখানে আমরা 71 দেখেছি, আমরা 71 শুনেছি। 71-এ এই 30 লাখ বাঙালি এই স্বাধীনতার জন্য যুদ্ধ করেছে, জান দিয়েছে। তারা এই পাকিস্তান হানাদার আর্মি দেশে যেটাই করেছে, কিন্তু এই 30 লাখ বাঙালি তাদের জীবন দিয়ে আমাদেরকে স্বাধীনতা দিয়ে গেছে। তো এখন হঠাৎ করে আপনারা মানে আমরা একটা দেশে আমাদের ভোটের কোনো অধিকার থাকবে না, আমাদের দেশে স্বাধীনতার মানে স্বাধীন থাকার কোনো অধিকার থাকবে না, এটার জন্য আমরা তো যুদ্ধ করে যাবই। তো আমাদেরকে ধরে নিতে হবে যে আমরা ওটার জন্যই চেষ্টা করছি, যে আমরা একটা ভোটের অধিকার দাঁড় করাবার জন্য আমাদের তৎপরতা চলছে, আমরা চারদিক ছুটাছুটি করছি। তো তখন মানে তারা রেগে যে আপনাকে ফিজিক্যাল অ্যাবিউজ বলেন, শারীরিক নির্যাতন বলেন, যেটাই বলেন, তখন অনেকভাবে অনেক কিছুই করেছে। একবার করে তারপর আপনাকে আবার রুমে দিয়ে দেয়, এরকম করতে করতে মাসখানিকের মতো শুধু ইন্টারোগেশন, মাসখানিকের মতো আপনার প্রশ্ন, একটার পর একটা প্রশ্ন, ওই প্রশ্নটা ফেরত নিয়ে যে তারা যদি স্যাটিসফাইড হয় ওটা আর জিজ্ঞেস করে না স্যাটিসফাইড হলে ওটা আবার রিপিট করে বা আরও অন্যরকম ভিন্ন রকম প্রশ্ন করে।
তো তারা জানতে চাচ্ছিল যে হ্যাঁ আপনারা এই ইয়াঙ্গার জেনারেশন, এই যে নতুন প্রজন্মের যে রাজনীতিবিদ যারা, রাজনৈতিক কর্মী যারা, আপনারা এত উঠে পড়ে কেন লেগেছেন? এখন তো একটা সরকার আছে, এখন তো একটা ইয়ে। আমরা বলছি আমরা তো সরকারের নিয়ে কিছু বলছি না, আমরা বলছি দেশে জনগণের ভোটের অধিকারের কথা, যেটা জিয়া রহমান সাহেব 71-এর সময় ইন্ডিপেন্ডেন্সে ওনার হাতে কিন্তু তেমন একটা অস্ত্র ছিল না, কিন্তু উনি ওনার ট্রুপস নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল স্বাধীনতার জন্য। বাংলাদেশের 30 লাখ বাঙালি হাতে কিন্তু ওরকম অস্ত্র ছিল না, কিন্তু তারা ঝাঁপিয়ে পড়েছিল স্বাধীনতার জন্য। আজকে আমরা ওটার ফসল পেয়েছি, কিন্তু তাই বলে আপনি এখন যেই আওয়ামী লীগ সরকার, যেই ফ্যাসিস্ট সরকার আমাদেরকে অনেক কিছু দেখিয়ে দিয়ে গেছে, পিলখানা দেখায় দিয়ে গেছে, হেফাজত ইসলাম দেখায় দিয়ে গেছে। এই যে এখন আপনি যে রেভলিউশন, একটা স্টুডেন্ট ছাত্র রেভলিউশন যেটা দাঁড়ায়ছে, এটা কেন দাঁড়ায়ছে? এটা আপনি নিজেকে প্রশ্ন করেন। এটা দাঁড়ায়ছে কেন? আপনার পিঠ দেওয়ালে ঠেকে গেছে। কেন? আপনার নৈতিক অধিকার আপনার কাছে এখন আর নাই, আপনি স্বাধীন না, স্বাধীনতা নাই। তো আজকে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে, স্বাধীনতা পেয়েছে। আমরা যারা গুম খুনের শিকার, বা এই যে আয়নাঘর, এই আয়নাঘরটা যে সৃষ্টি হয়েছে, এই আয়নাঘরটার পিছে মেকানিজম, আর্কিটেক্ট কে? আমি হয়তো আল্লাহর কাছে অশেষ রহমত, বাবা মার দোয়া, আপনাদের দোয়া, অনেকের দোয়াতে হয়তো আমি বেঁচে এসেছি। আমি হয়তো আজকে আপনার সামনে বসে কথা বলতে পারছি। আমি তো ভেবেছিলাম যে আমার বাপ মা ধরে নিয়েছে, আমি নাই। আমি কোনোদিন আশা করিনি যে আমি আমার বাপ মাকে কোনোদিন দেখবো, আমি কোনোদিন আশা করিনি যে আমি আমার বাচ্চাদের দেখবো। তো সরি, এরকম তো অনেক মানুষ আছে যাদের ছেলে মেয়েকে হারাচ্ছে, বাপ মাকে হারাচ্ছে, ভাই বোনকে হারাচ্ছে। তাদের তো অধিকার আছে জানার, তাদের অধিকার আছে বুঝার যে তাদের বাপ মা, ভাই বোন, ছেলে মেয়ে কোথায়, আদেও আছে কিনা, আর থাকলে কি অবস্থায় আছে। তো এখন যে সরকারটা আছে, আপনি এটা ইন্টারিম গভর্নমেন্ট বলেন, কেয়ারটেকার গভর্নমেন্ট বলেন, আমি এটাকে বলি রেভলিউশনারি গভর্নমেন্ট। কেন? একটা দেশে যখন রেভলিউশন হয়, তারপর যে সরকার গঠন হয়, ওটাকে রেভলিউশনারি সরকার বলা হয়। তো এই সরকারের উচিত যে জনগণকে প্রকাশ করা যে এই আর্কিটেক্ট কারা ছিল, এই আর্কিটেক্ট কারা, মানে এই ডিজাইনটা কারা করেছে, কারা এটাকে মানে পরিচালনা করেছে, তাদের সবাইকে প্রকাশে আনা, তাদের বিচার করা, এবং বাকি মানুষ যারা গুম হয়েছে তাদের আজকের অবস্থান কি, এগুলো সব কিছুই সামনে আনা, সব কিছু তুলে ধরা। কেন? সবার জানার অধিকার আছে। তো আমি মনে করি যে আপনার মাধ্যমে হোক, বাকি মিডিয়ার মাধ্যমে হোক, এই খবরটা আমাদের আজকে যে প্রধান প্রফেসর ইউনূস সাহেব পর্যন্ত যাওয়া উচিত। প্রফেসর ইউনূস সাহেবের এটা দেখা উচিত, ইভেন জনগণকে এই উত্তরটা ওনার দেওয়া উচিত।